মর্নিং মিস্টার প্রতিদেব। গুড মর্নিং। কালকে জামা কিনে এনেছো আর সকালে ঘুম থেকে উঠেই ট্রাই হচ্ছে যে কেমন লাগছে। পুরো বুড়ো বুড়ো লাগছে। বুড়ো বুড়ো বয়স। আপনারাই বলুন কেমন লাগছে মিস্টার প্রতিদেবকে। কালকে কিনে এনেছো রাত্রে, সকালে উঠেই আগে ট্রায়াল দিচ্ছ যে আমাকে কেমন লাগছে। নিজেকে কি হিরো হিরো মনে করছো নাকি? হ্যাঁ, তেমন কিছু ভাবছো? গুড মর্নিং দুষ্টু। আজকে তো ছুটির সকাল। দুষ্টু এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে কেন? আমি দাদুর সাথে হাঁটতে যাব। দাদুর সাথে হাঁটতে যাবে? কিন্তু দাদু কোথায় গেছে? দাদু দিদিকে নিয়ে ঘুরতে গেছে। দিদিকে নিয়ে ঘুরতে গেছে, তোমাকে নিয়ে যায়নি? না। দাদু দিদিকে নিয়ে ঘুরে আসবে, তারপরে তুমি যাবে, সেই জন্য রেডি হয়েছো। সুন্দর লাগছে তোমাকে, একদম কিউট কিউট বিউটিফুল লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আর শনিবার ছুটির দিন আর ছুটির সকাল, আর এখন বাজে সকাল 7:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ঘুম থেকে উঠেছি এখান থেকে 1.5 ঘন্টা আগে, তবে বাসি কোনো কাজবাজ এখনো হয়নি। ঘুম থেকে উঠে সবার প্রথমে ব্যালকনিতে বসে বসে বাবার সাথে কিছুক্ষণ গল্প করেছি। ও হ্যাঁ, আপনারা যারা যারা কালকের ব্লগটা দেখেননি তাদের জন্য বলে রাখি, কালকে আমার বাবা এসেছে। তো সকাল সকাল বাবার সাথে কিছুক্ষণ গল্প করে বাবা বলল মামামকে ঘুম থেকে তুলে ওকে রেডি করে দাও, ওর সাথে একটু এয়ারপোর্ট থেকে ঘুরে আসি। ঘরে এসে মামামকে রেডি করব, মানে মামামকে এক ডাক দিয়েছি, সাথে সাথে দুষ্টুও ঘুম থেকে উঠেছে। যাকে জবরদস্তি ঘুম থেকে তোলা যায় না, সে 6:30টার সময় এমনি এমনি ঘুম থেকে উঠে গেছে, শুধুমাত্র দাদুর সাথে ঘুরতে যাবে বলে। তো যাই হোক, মামামকে রেডি টেডি করে দিয়েছি, ও চলে গেছে বাবার সাথে এয়ারপোর্টের দিকে হাঁটতে। আর দুষ্টু উঠে রেডি হয়ে বসে আছে, দিদিকে ঘুরিয়ে নিয়ে আসবে, তারপর বাবা আবার দুষ্টুকে সাথে নিয়ে বেরোবে। তো সব মিলিয়ে আজকের সকালটা কিভাবে শুরু হয়েছে বুঝতেই পারছেন। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে ছুটির দিন, তার উপরে বাবা আছে আমাদের বাড়িতে। ব্লগটা স্পেশাল হতে চলেছে। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন, কারণ আমরা সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো চলুন, বাবা ঘুরে আসার আগে আগে আমি বাসে করে সমস্ত কাজবাজ আর রান্নাঘরের বাসি কিছু কাজবাজ এগিয়ে নিই। বাবা চলে আসবে এক্ষুনি, যেহেতু দুষ্টু অপেক্ষা করছে, তো বাবা বেশিক্ষণ ওয়েট করবে না বাইরে। এই যে এই দেখুন, মিস্টার প্রতিদেব কালকে অফিস থেকে ফেরার পথে এই বালিশের কভারগুলো নিয়ে এসেছে। আমার বালিশের কভার খারাপ হয়ে গেছে, বেশ কিছুদিন হয়েছে। ওনাকে আনতে বলছি, উনি আজ আনে কাল আনে, এই করতে করতে কালকে নিয়ে এসেছে। এই যে দেখুন, এইগুলো কোল বালিশ, এই মাথার বালিশ। গুড মর্নিং মামাম। গুড মর্নিং, গুড মর্নিং বাবা। গুড মর্নিং বলো। এই যে আমার 3 ছেলে মেয়ে একসাথে বসে বসে এখন চা খাচ্ছে, আর সাথে ছেঁকে নেওয়া ব্রাউন ব্রেড। সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। বাবা মামামকে নিয়ে মর্নিং ওয়াক করতে গেছিল, সেখানে গিয়ে খুব দুষ্টুমি করেছে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন মামামের অটিজম আছে। তো আগে মামাম খুব হাইপার হতো, এখন আর হয় না। আজকে বাবার সাথে গিয়ে প্রচণ্ড পরিমাণের হাইপার হয়েছে রাস্তায়, বাবা ওকে কন্ট্রোল করতে পারছিল না। যেমন তেমন করে বাড়ি এনেছে। প্রথমে দুধ চা বসাতে গেছি, দুধটা বসিয়েছি, দুধটা কেটে গেছে। তারপরে এই যে লিকার চা বানিয়েছি, চা ঢালতে গেছি, দেখুন মানে চা ঢেলেছি, সাথে সাথে কাপটা মাঝখান দিয়ে ফেটে গেছে। এখন মনটা প্রচণ্ড পরিমাণের খচখচ করছে, প্রচণ্ড পরিমাণের, মানে এত টেনশন লাগছে আপনাদের কি বলবো। মামাম এরকমটা করে না, মানে অনেক বছর হয়েছে এরকমটা করে না। আজকে বাবার সাথে বেরিয়েছে, প্রচণ্ড পরিমাণের হাইপার হয়ে গেছিল। একটা অটিস্টিক চাইল্ডের মায়ের যে কি টেনশন, এই চিন্তাটা কেউ বুঝবে না, কেউ বুঝবে না, একমাত্র তারাই বুঝবে যাদের ঘরে এরকম সন্তান আছে। কি বলবো, সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। তারপরে এই যে দুধ চা বসিয়েছি, দুধটা কেটে গেল, চা ঢেলেছি, কাপটাও এরকম ভেঙে গেল। মানে সকাল থেকে পরপর তিনটে হয়ে গেল। তো যাই হোক, চলুন আমি একটু চা খাই। মন খারাপ করে কি করা যাবে, যা ভগবান কপালে রেখে রেখেছে তাই হবে, তাই না? লিখে রেখেছে ভোগান্তি, ভোগান্তি তো ভোগাতেই হবে, কি আর করা যাবে। কোথায় যাচ্ছ দুষ্টু? দাদুর সাথে হাঁটতে যাচ্ছি। হাঁটতে যাচ্ছ তো? দিদির মতো দুষ্টুমি করবে না, ঠিক আছে? বলো তুমি দাদুর সাথে যাচ্ছ, কি খাবে দাদুর সাথে গিয়ে? দুটো লুচি খাবো। আর কিছু খাবে না তো? সত্যি তো? কষ্ট হয়ে গেছে বাবা? তুমি কি করতে গেছে আবার গেলাম। আচ্ছা যাও, টাটা। টাটা মা, সবাই টাটা। দুষ্টুমি করবে না কিন্তু, ঠিক আছে? দাদুর কিন্তু কষ্ট হয়ে গেছে, দেখো পুরো জামা ভিজে গেছে ঘেমে দিদিকে সামলাতে গিয়ে। ওমা, তুমি দুষ্টু করেছো?
হ্যাঁ, দেখুন মাম্মাম বুঝতে পেরেছে যে ও অন্যায় করেছে, সেই জন্য চুপ করে এসে শুয়ে পড়েছে। তুমি দুষ্টু করেছো বাবা? হুম, ওরম দুষ্টু করতে আছে দাদুর সাথে গেলে? পচা মেয়ে, ওরম দুষ্টু করতে আছে? ওরম দুষ্টু করতে নেই মা। বাবা এসেছে, রান্নাঘরে গিয়ে রান্না করব সেই শক্তিটাই আর পাচ্ছি না। সকাল সকাল এমনভাবে মনটা খারাপ হয়ে গেছে। দেখুন বাবার সাথে যখন গেছে, একটা মুদিখানার দোকানে মানে এই খাবারের দোকানে ঢুকে প্রায় 500 টাকার খাবার কিনে নিয়ে এসেছে। এই যে এটা নিয়েছে 30 টাকা, এই যে আর একটা নিয়েছে এখানে 30 টাকা, তারপরে কিন্ডার জয় নিয়েছে 2-3টে, সাথে আরও কী সব নিয়েছে। বাবা বলছে মানে বাবা সামলাতে পারছিল না, বাবাও হাঁপিয়ে গেছে। আর বাবা অনেক আশা করে নিয়ে গেছিল। তো যাই হোক, বালিশের কভারগুলো ফাইনালি মিস্টার প্রদীপ নিয়ে এসেছে। আমার বালিশের কভার অনেকটাই ধরা ছিল, তো শেষ হয়ে গেছে অনেক দিন ধরে। আর একই বালিশের কভার কয়েকদিন ধরে ইউজ করছি, ওনাকে বলছি এনে দাও এনে দাও, উনি আজ আনে কাল আনে করতে করতে কালকে ফাইনালি নিয়ে এসেছে। বলছে আপাতত এগুলো চালাও, তারপরে আমি যেদিন বড় বাজারে যাব তখন সেট ধরে বেশি করে এনে দেবো। বললাম চলো ঠিক আছে। আমার দুষ্টু বুড়ি দাদুর সাথে ঘুরে বাড়ি চলে এসেছে। এসেই জামা চেঞ্জ করেছো কেন? জামা ঘেমে কুলে ভিজে গেছে। ঘেমে পুরো ভিজে গেছে? আর এই কেক দুটো কে কিনে দিয়েছে? দাদু। দাদু কিনে দিয়েছে? আর দাদুর সাথে গিয়ে কি খেয়েছো? লুচি লুচি খেয়েছো? আর কি খেয়েছো? আর চিপস। আর চিপস খেয়েছো? তাহলে এই যে তুমি আমাকে এক্ষুনি বলছিলে শুধু লুচি খেয়েছো, তুমি তো বাড়ি থেকে বলে গেছিলে আমি শুধু লুচি খাবো, তাহলে তুমি দুষ্টু করেছো দাদুর সাথে গিয়ে? না, সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি কথা। সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি কথা। সত্যি তো? দুষ্টুমি করোনি তো? না, তা এখন কি আর ব্রেকফাস্ট করবে? তুমি তো খেয়ে এসেছো দাদুর সাথে লুচি। আমি এখন রুটি করেছি, আলু ভেজেছি, ডিম সিদ্ধ করেছি, তুমি কি খাবে? না আমি এখন কেক খাবো। কেক একটা দিদিকে দাও। দিদি আসো। মামাম আসো, এই নাও মামাম, ও দিদি। নাও। এই যে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। ব্রেকফাস্টে দিয়েছি রুটি, আলু ভাজা, ডিম সিদ্ধ আর ছানা। আর বাবা দুষ্টুকে নিয়ে কচুরি খেতে গেছিল, তো মামামের জন্যও 4টে নিয়ে এসেছিল। তার থেকে 2টো মামাম অলরেডি খেয়ে নিয়েছে, তো বাকি 2টো দিয়েছে, সাথে আর একটা রুটি দিয়েছি। তারপরে এই যে বাবা আর মামাম একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আর দুষ্টু যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছে সেই জন্য ও আর খেলো না। তো বাবা আর মামামের খাওয়া কমপ্লিট হলে এই যে আমি আর মিস্টার প্রতিদেব খেতে বসে পড়েছি। দেখুন আমাদের কি আছে ব্রেকফাস্টে। আছে পান্তা ভাত, লোটে মাছের তরকারি, কালকের গাটি কচুর তরকারি, সাথে কাঁঠাল। আর এই যে পাশাপাশি মিস্টার প্রতিদেব বসে পড়েছে খেতে। সকালের পর্ব শেষ, এখন চলে গেছি রান্নাঘরে দুপুরের পর্বের রান্নাবান্নায়। আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছ, তাও আবার সেটা ঘটি বাড়ির স্টাইলে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন আমি ঘটি বাড়ির মেয়ে আর বাঙাল বাড়ির বউ। আজকে আমি তাই ভাবলাম যে ঘটি বাড়ির স্টাইলে ইলিশ মাছের ঝাল রান্না করা যাক, আপনাদেরকে হালকা করে শেয়ার করব ভাবছি। আপনারা কে কে এই ইলিশ মাছের ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা এইভাবে খান না তারা প্লিজ কিছু মনে করবেন না, ঠিক আছে? তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর থালা বাসনগুলো মেজে ঘরের এঁটোটা মুছেছি, তার মধ্যেই মামামকে পড়াতে চলে এসেছে। এখন মামাম ঘরে পড়ছে আর দুষ্টু আর বাবা বারান্দায় বসে আছে। মিস্টার প্রদীপ একটু সবজি কেটে দিচ্ছে। আর এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আর রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি। বাবা বললো তেমন কিছু রান্না করো না, অল্প কিছু করো, ইলিশ মাছ যখন আছে ওই ইলিশ মাছ করো, সাথে অল্প কিছু করো, কারণ বাবার শরীরটা তো ভালো নেই, বেশি কিছু রান্না করলে বাবা বললো খেতে পারবে না। তো ভাবছি অল্প কিছুর মধ্যেই করব, যেগুলো বাবা খেতে ভালোবাসে আর কি। দেখুন ঘেমে কি অবস্থা, সকালবেলা ওই যে মনটা ভেঙে গেল, তারপরে থেকেই শরীরটা কেমন মানে লাগছে, মনে হয় প্রেশারটা হাই হয়েছে না লো হয়েছে কি জানি, মানে খুব অস্বস্তি হচ্ছে, মাথাটা ঘুরছে ঘুরছে, শরীরে মানে শরীরে বল পাচ্ছি না, দুর্বল দুর্বল লাগছে। কবে যে মেয়েটা ঠিক হবে, একটু শান্তিতে বাঁচতে পারবো। যদি মেয়েটা মানে ঠিকঠাক নাও দেখতে পারি, শান্তিতে মরতেও পারবো না। বড় চিন্তার বিষয় জানেন তো, আর বিশেষ করে মেয়ে সন্তান তো চিন্তা তো একটু বেশি, বুঝতেই পারছেন মেয়েটা বড় হচ্ছে দিন দিন। দেখুন আজকে বাইরের ওয়েদার, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর এখন কি জোর বৃষ্টি শুরু হয়েছে দেখেছেন, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তবে এত জোর বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, গরম কিন্তু একটুও কমেনি, একটুও গরম কমেনি। দেখুন রান্নাঘরে গিয়ে কিছু কাজবাজ গুছিয়ে নিয়েছে, পুরো ঘেমে চান করে গেছি, পুরো ঘেমে চান করে গেছি। তো যাই হোক কাটাকুটি বাছাবাছি হয়ে গেছে, সাথে সাথে কিছু রান্নাবান্নাও হয়ে গেছে। এখন যাব সেই ইলিশ মাছের ঝালের রান্নায়। তো আপনাদেরকে বলে রাখি যারা বাঙাল তারা এই রেসিপিটা দেখে প্লিজ কিছু মনে করবেন না, বা আমাকে মনে মনে গালাগাল করবেন না, ঠিক আছে? চলুন করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বেশি বেজে গেছে।
যেহেতু শরীরটা ঠিকঠাক লাগছে না, সেই জন্য রান্নার প্রতি এনার্জিও আসছে না। জানি না আজকে রান্নাবান্না কেমন লাগবে, তো তো করতে হবে, বাবা আছে তো সেই জন্য। না হলে আজকে কি করতাম, এই বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, খিচুড়ি আর যে কোনো একটা ভাজা করে নিতাম। ভালো লাগছে না, মনটা পুরো সকাল সকাল ভেঙে গেছে। আর মনের ওপরে তো জোর চলে না, চলে কি? আমরা কি আমাদের মনের ওপরে আমাদের জোর চালাতে পারি? কখনোই সম্ভব না। মন খারাপ থাকলে সেটা খারাপই থাকবে। আমরা যতই চেষ্টা করি না কেন, নিজেদের মন নিজেরা ভালো করতে পারি না। চেষ্টা করতে হয়, এটাই আর কি। তো যাই হোক, চলুন বাদ বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করিনি, মানে সব রান্নাই হয়ে গেছে, শুধু এই মাছটাই বাকি আছে। তো এই যে আবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার প্রথমে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আজকে মিস্টার প্রদীপ ইলিশ মাছটাকে বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছে। আমাকে বাড়িতে আর কষ্ট করে ইলিশ মাছ কাটতে হয়নি, আমি শুধু ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আরেকদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে সেখানে সর্ষের তেল অ্যাড করেছি, আর তেলটা গরম হলে তাতে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো কড়াইতে দেওয়ার পর ছিটকে না। মাছটা ভাজতে দিয়ে ঘরে এসে দেখি সবাই ঘুমাচ্ছে। বাইরে যেহেতু মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখুন একদিকে ঘুমাচ্ছে মিস্টার প্রতিদেব আর একদিকে ঘুমাচ্ছে মাম্মাম। ভাবা যায় এই সময় কিন্তু মাম্মাম কোনোদিন ঘুমায় না। এখানেই শেষ নয়, দেখুন আমার বাবাও ঘুমাচ্ছে, আর আমি যে ক্যামেরাটা অন করেছি দুষ্টু বাবাকে ডেকে দিচ্ছে, আর এই দুষ্টুর চোখে ঘুম নেই। তো যাই হোক, ঘর থেকে ঘুরে ঘাড়ে এসে দেখি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর বাঙাল বাড়িরা কিন্তু কখনোই ইলিশ মাছ একদম কড়া করে ভাজে না, ওরা হালকা করে ভাজে। আর মাছটা ভাজা হতে হতে এদিকে এই যে আদা রসুনটাকে বেটে নেব। মাছটা দেখুন উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই যে বাদবাকি মাছগুলো দিয়ে দিয়েছি। চলুন ভাজা হতে থাক। এই যে আমাদের দুষ্টু বুড়ো দিব্যি ঘুমাচ্ছিল, যে ওর মা পুজো দিতে গেছে ওপরে, আর সেই ঘুমতে ঘুটে গেছে। দেখুন, না 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 না, কই কই আমাদের ঋদ্ধিমান, কই আমাদের ঋদ্ধিমান শোনা, কই কই? মা পুজো দিতে গেছে, মা কাজ করলেই কান্না করতে হবে। হ্যাঁ, মা যখন বসে থাকবে কোলে নিয়ে তখন ঘুমাতে হবে। না 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 না, আমাদের বাবা তো কই? এই যে দেখো, বাবা বাবা আমার বাবা কই কই কই, খিদে পেয়েছে। এই যে দুষ্টু বুড়ো, কাকার কোলে ওটা তো চুপ হয়ে গেলে। ও না 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 না, আর বলবো না বলবো না, তুমি চুপ থাকো। কাকা ছেলে তো, ছেলের কোলে চুপ থাকতে হবে তো, তাই না? দেখো কাকার কোলে উঠেই চুপ। কাকা এখনো ঝিমাচ্ছে, ঝিমিয়ে ঝিমিয়ে কোলে নিয়েছে। কি গো, একটু ওকে গান গেয়ে শোনাও, গান গেয়ে শোনো। ওই এক চোখ খুলে দেখছে, দেখো। ঋদ্ধিমান, এই ও ঋদ্ধিমান, ঋদ্ধিমান, ও ঋদ্ধিমান, এখন নো নরণচরণ, নো কান্নাকাটি। আর কাকিমা বারান্দা নিয়ে ঘুরছিল, তারপরেও কান্নাকাটি করছিল, পচা ছেলে। আর কাকা নিয়ে বসে আছে, তাও ঘুমাচ্ছে। আবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বাদবাকি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল তাতেই ফোড়ন দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, সামান্য একটু গোটা জিরে, একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ কুচি। আমাকে কেমন অন্ধকার অন্ধকার লাগছে না? আমাদের রান্নাঘরে যে লাইটটা আছে সেই লাইটের আলোটা কম, সেই জন্য আমাকে অন্ধকার অন্ধকার লাগছে। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলো সেদিন আমি ঠিক এইভাবে ইলিশ মাছ রান্না করেছিলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে। আর শ্বশুরবাড়ির লোক যেহেতু বাঙাল, সেই ইলিশ মাছ রান্না খেয়ে এখনও অবধি নিন্দা করে। সেদিন বাবা বড় বড় ইলিশ মাছ এনেছিল আর ওইভাবে রান্না করেছি। আমার শ্বশুর বাবা বলে বলে অত বড় বড় ইলিশ মাছ তুমি পেঁয়াজ দিয়ে রান্না করেছো। তো আজকে সেইভাবেই রান্নাটা করছি, আজকে ঠিক সেইভাবেই রান্না করছি। আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে যেদিন প্রথম দেখতে গেছিল ঠিক সেইভাবে। চলুন দেখা যাক আজকে আবার মিস্টার প্রতিদেব খেয়ে কি বলে। এই ইলিশ মাছের রান্না খেয়ে হয়তো আমাকে ডিভোর্সই দিয়ে দিল। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এইবার দিয়ে দেবো সেই আদা আর রসুন বাটাটা। চলুন দিয়ে দিই। আদা আর রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর কি হচ্ছে জানেন, কাঁচা লঙ্কা সবগুলো চিড়তে ভুলে গেছি, তারপরে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু কুচি কুচি করে নিয়েছি। তারপরে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। সর্বপ্রথমে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর এই যে গরম মশলার গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু এখানে জলটা অ্যাড করব। আপনারা কেউ কখনো খেয়েছেন এইভাবে ইলিশ মাছের ঝাল? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা খেয়েছেন তাদের এই রেসিপিটা কেমন লাগে।
বাঙাল বাড়ির লোকেরা কিন্তু এইভাবে ইলিশ মাছ কখনো খায় না। আমি অবশ্য কখনো চোখে দেখিনি, আপনাদের যদি দেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। তো ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে এই যে ঢাকা দিয়ে ঢেকে ওই 5 থেকে 6 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পালা। তো ব্যাস হয়ে গেল আমার ইলিশ মাছের ঝাল। চলুন নামিয়ে নিই। এই যে নামিয়ে নিয়েছি, লাল লাল ঝাল ঝাল ইলিশ মাছের ঝাল, ওপর দিয়ে একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। তারপরে নিচে গিয়ে দেখুন উচ্ছের কাচাকুচি করে নিয়েছি। আর এটা মেলার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখুন সময় কতটা পরিবর্তনশীল। একটা সময় আমার বাবা ঠিক এইভাবে আমাকে মাথা আশ্রয় দিত, আর এখন আমার মেয়েকে দিচ্ছে, দেখেও কি ভালো লাগে, তাই না? বাবা আজকে সমস্তটা গোছাতে গোছাতে প্রায় 4টের কাছাকাছি বেজে গেছে, বুঝতে পারছেন? তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে রান্না করার পর রান্নাঘরে যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে মামামকে সাথে নিয়ে নিচে গেছি। অল্প কিছু কাচাকুচি করেছি, তারপর মামামকে চান করিয়ে নিজে চান করে ওপরে চলে এসেছি। আর দুষ্টু আজকে সকাল সকাল আমার বাবার সাথে চান করে নিয়েছিল। ব্যাস, এখন আবার কি, এবার খেতে দেবো সবাইকে। 4টের কাছাকাছি বেজে গেছে, ভাবা যায়। তো যাই হোক, চলুন আগে সবাইকে খেতে দিয়ে নিই, খাওয়া দাওয়া করি, তারপরে ধীরে সুস্থে সমস্তটা মানে ধীরে সুস্থে কথা বলা যাবে, তাই না? না না, হায় রে হায়। গাও, যে গানটা গাইছিলে সেটাই গাও। একটু গোপালকে পাট পাট করে পুজো দিতে পারো না? তুমি তো পুজো দাও না, মামামি দেয়। আজকে একটু বলেছি, একটু গুছিয়ে দিতে পারলে না? শ্বশুর বাবা এসেছে, একটু রান্না বান্না করে খাওয়াবে, বউয়ের শরীরটা ভালো নেই, তা না। আমি বললাম কানে, আমি বললাম তুমি কান দিয়ে শুনলে, আর কোথা দিয়ে বার করলে? হি 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 হি। এখান দিয়ে বের করা। হি 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 হি। এমন ভাব লাগাচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বালিশের কভার নিয়ে এসেছো দেখো, সবাই বলছে পচা, ফুল টুস। সব পচা পচা বালিশের কভার। আমি কিনবো, দেখবে, শুধু চোখ দিয়ে দেখবে, দেখেই তোমার পছন্দ হয়ে যাবে। তোমার পছন্দ এতটাই বেকার, কি বলবো, একদম বাজে পছন্দ। চোখে চোখে হায়। গাও, ভিডিও অন আছে, গাও। পচা ছেলে। এবার চলুন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। এই যে আমার বাবার ফেভারিট কাঁচকলা ভাজা, সাথে 1 পিস ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে লাল শাক ভাজা, সর্ষে পাউডার দিয়ে ভেন্ডি, মুসুরির ডাল, আর পাশাপাশি এই যে লাল লাল ঝাল ঝাল ইলিশ মাছ, আর পাশাপাশি এটা মিস্টার প্রতিদেব করেছে কাঁঠালের দানা দিয়ে কচু শাক। বলো তুমি ইলিশ মাছের তরকারি কেমন খেয়েছো, মানে ইলিশ মাছের ঝাল কেমন খেয়েছো? খুব ভালো। খুব ভালো খেয়েছো? আর মেয়ে খারাপ রান্না করলেও ভালো খাবে। এ নাও পেয়ারা খাও। সত্যি ভালো হয়েছে? আচ্ছা বলো কি কম হয়েছে, কি বেশি হয়েছে? মেয়ে রান্না করলে কোনো খুদ ধরে না, এটা যদি মা রান্না করতো তাহলে দেখতে তুমি পয়েন্টে পয়েন্টে খুদ ধরতে। আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে উঠতে উঠতে বিকাল 5টার কাছাকাছি বেজে গেছে। তবে ইলিশ মাছের ঝালটা ভালোই খেয়েছি, তবে ভীষণ যে ভালো হয়েছে তেমনটা বলবো না, ভালো খেয়েছি। কারণ ইলিশ মাছটা একদমই সেন্ট ছিল না, মানে যখন ভাজছিলাম বা রান্না করছিলাম কোনো সেন্টই পাওয়া যাচ্ছিল না। কি জানি, মাছটাই হয়তো ভালো ছিল না, তবে খেতে মোটামুটি ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে নিয়ে এসেছি রাজভোগ। এটা লাস্ট খেয়েছি কবে, আমি আমার বিয়ের বছর মানে 2012 সালে লাস্ট খেয়েছি এই রাজভোগ। আর এই যে 2024-এ খাবো, মানে 12 বছর পর। তখন এগুলোর দাম নিয়েছিল 10 টাকা, আর এখন এগুলোর পিস হচ্ছে 25 টাকা করে। তাও মসলন্দপুরের নামকরা মিষ্টির দোকান, যশোরের দোকানের রাজভোগ। আপনারা কে কে পছন্দ করেন এই রাজভোগ খেতে? আমার বাবা অত্যন্তই গরিব, কিন্তু মনের দিক থেকে ভীষণ বড়লোক। বিশ্বাস করুন, ছোটবেলায় আমাদের অত অভাবের সংসারেও আমার বাবা কখনো আমাদের অভাব বুঝতে দেয়নি। কোনো সময় কোনো কিছুর অভাব আমাদেরকে বুঝতে দেয়নি, শুধু নিজে কষ্ট করে গেছে সারা জীবন। না দুষ্টু, এটা কি বলো, কি মিষ্টি? রসগোল্লা মিষ্টি। না, এটা কি? রাজভোগ। রাজভোগ। তুমি কাকে আনতে বলেছিলে? দাদুকে। দাদুকে আনতে বলেছিলে, দাদু তোমার জন্য এনেছে। ঠিক আছে, নাও খাও। কালকে খেয়েছো, আজকে এখন খাও, খেয়ে টেস্ট করে বলো কেমন। একটা জিনিস চলুন আপনাদেরকে শেয়ার করি, এটা আমার বাবা ছোটবেলা থেকে করে। এই যে বাবাকে একটা রাজভোগ দিয়ে দিলাম, বাবা প্রথমে নিতেই চাইছিল না, শেষমেশ নিল। নেওয়ার পরে কি করেছে দেখুন, এই যে একটু খেয়ে সেটা আমাকে দিয়ে দিয়েছে। বাবা ছোট থেকে এটাই করে, যখনই বাবার ভাগে যেটা পড়ে তার থেকে বাবা সামান্য কিঞ্চিত খায়, আর বাদবাকিটা আমাদেরকেই দিয়ে দেয়। দেখুন দিয়ে দিল, তো বাবারটা আমি খেয়ে নিলাম আর আমার ভাগেরটা রেখে দিলাম, পরে দুষ্টুবুড়ি খেয়ে নেবে। তারপরে এই যে সন্ধ্যার টিফিনে চা, পাঁপড় ভাজা আর বিস্কিট দিয়ে দিলাম। এই যে
আমার 3 ছেলে মেয়ে আর মিস্টার প্রতিদেবকে। আর পাশাপাশি আমার জন্য কি নিয়ে নিলাম দেখুন, এই যে নিয়েছে লিকার চা আর মোটা মুড়ি। এই মোটা মুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি, সেই জন্য বাবা অনেকটাই এনেছে শুধুমাত্র আমার জন্য। তো আজকে প্রচণ্ড পরিমাণে হেডেক গেছে সারাদিন, বুঝতেই পারছেন দিনের শুরুটা মামাম পুরো ভেস্তে দিয়েছে। তো সব মিলিয়ে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা।